তালিশা মহাপাত্র নাম তার, জগন্নাথ দেবের অন্তরঙ্গ সেবক। কি নাম বলছিলাম? তালিশা মহাপাত্র। জগন্নাথের সেবা করাই তার একান্তে কাজ। বিভিন্নভাবে জগন্নাথ দেবকে সাজান, মালা দিয়ে, বস্ত্র আবরণ দিয়ে, অলংকার দিয়ে, পোশাক পরিচ্ছেদ দিয়ে শৃঙ্গার করানো, এইভাবেই তার সাজানো গোজানোই জগন্নাথের এই সেবা করাই তার হলো কাজ। আর প্রতিদিন বিকেল বেলায় মহারাজ প্রতাপরুদ্র প্রতিদিন বিকেল বেলায় আসতো জগন্নাথ দর্শনে। রাজ দর্শন এটা কম কথা, একেবারে সৈন্য সামন্ত মহাসমীপ ব্যবহারে আসেন। তো মহারাজ এসেছেন প্রতিদিনের মতো আজকেও। প্রতিদিন একটা করে জগন্নাথ দেবকে যে মালা উৎসর্গ করা হয়, সেই প্রসাদী মালা কিন্তু রাজাকে দেওয়া হয়। এটাই হলো রাজার বকশিস বা প্রাপ্য বস্তু। রাজ দর্শনের পরে ওই জগন্নাথের একটা প্রসাদীয় মালা রাজাকে দিতে হয়। কে দেয়? ওই তালিশা মহাপাত্র। বলে কেন দেন? বলে রাজা একটা নিয়ে আসেন, রাজা একটা নিয়ে আসেন রাজ উপহার, ওই মালা রাজা একটা নিয়ে আসেন, ওইটা তালিশা মহাপাত্রকে দিলে তালিশা মহাপাত্র ওইটা জগন্নাথের গলায় পরিয়ে দেন, আর যেটা পূর্বের সেটা রাজাকে, ওটা প্রসাদীয় মালা বলা হয়। এই প্রসাদীয় মালা নিয়ে রাজা নিজেকে ধন্য, অতি ধন্য মনে করে, জগন্নাথের কৃপা মনে করে তিনি দর্শন করে চলে যান। প্রতিদিনের এইরকম তার গমনাগমন। এবার যে প্রসাদী মালা তালিশা মহাপাত্র তাকে দিলেন, সেই প্রসাদী মালায় দেখছে বড় একখানা চুল। রাজা তো দেখে একেবারে রেগে মেগে ক্ষিপ্ত হয়ে গেলেন, কেননা ভগবত সেবা বস্তুতে, সেবার উপহারে, সেবার দ্রব্যে সাবধান যেন চুল না থাকে। চুল থাকলে কিন্তু সেটা ভগবত সেবায় লাগবে না, গ্রাহ্য নহে, বরং অপরাধেই সৃষ্টি হয়। আচ্ছা, এবার চুল দেখে তো রাজা একেবারে রেগে মেগে সেই রকম, তালিশা তুমি সেবা করো ঠিকভাবে জগন্নাথের, এ কোন সেবা তোমার? ব্যভিচারী সেবা। জগন্নাথের প্রসাদীয় মালায় চুল কোত্থেকে এলো? উত্তর কি দেবে? ওটা তো পুরুষ মানুষের চুল নয়, বড় চুল কার? মেয়ে মানুষের। তাহলে এই গর্ভমন্দিরে মেয়ে মানুষের চুল কোথা থেকে আসবে? এখানে তো কোনো মেয়ে মানুষ প্রবেশ করে না, এখানে শুধু পান্ডারা, সেবাইতেরা। এটা তো অনেক কথার মধ্য থেকে চলে আসবে, অনেক কথা আসবে না, অনেক দিকে সূত্র যাবে। তালিশার তো অন্তর কেঁপে গেল, না জানি আজ কোন রাজাজ্ঞা হয়। এবার ভয়ে কাঁপতে কাঁপতে একটা মিথ্যা কথাই বলে ভাবল, প্রভু এটা জগন্নাথের চুল, প্রভু এটা জগন্নাথের চুল। এটা তো সম্পূর্ণ রং কথা হয়ে গেল বাপু, মিথ্যা কথা। জগন্নাথের মাথা চুল আছে, ঠকঠকা মাথা, এটা তো সর্বজন বিদিত। রাজা তো আরো ক্ষোভিত হয়ে গেলেন, গিয়ে একেবারে মৃত্যুদণ্ড দিলেন। এই বেটার কালকে সূর্যোদয়ের উদয়ের পরেই আর মৃত্যুদণ্ড, সূর্য উদয়ের পরে মৃত্যুদণ্ড এই বেটার। আর উপায় আছে? এবার পাইক পেয়াদা সব স্থাপন করলেন।
এবার তালিশা মহাপাত্র কৃতাঞ্জলি করে উঠে বললেন, প্রভু আজকে শুধু, আমার তো একটা দিন আর আছে। হ্যাঁ? তবে রাজা বললেন, মৃত্যুর পূর্বে তোমার বাঞ্ছা কিছু আছে? বলে, বাঞ্ছা একটাই, প্রভু আজকের দিনটা আমার সেবা করতে দিন, আজকের দিনটা শুধু। কারণ এটা আমার যখন অন্তিম শেষ, অন্তিম সময়তে এইটুকু সময় শুধু আমাকে, আমি যতক্ষণ মরি নাই, হ্যাঁ, মৃত্যুদণ্ডের পূর্ব সময়টুকু আমাকে জগন্নাথের সেবা করতে হবে। ঠিক আছে, সব সৈন্য সামন্ত মোতায়েন করে তুমি সেবা করো। এই জন্য তার মানে এক কড়া নিরাপত্তা কে বেড়ে যেতে যেন না পারে। হয়তো রাত্রে পালাবে, খবরদার, একেবারে অতন্দ্র প্রহরী হিসেবে থাকতে হবে। হ্যাঁ, এবার মৃত্যুদণ্ডাদেশ আসামির ভিতরটা কেমন হয় সেটা যার হয়, যেমন কেউ যদি শোনে তার ক্যান্সার হয়েছে, ওটা ওই লোকটাও ঠিক ওই মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামির মতো। যদি ওর কানে পড়ে যে আমার ক্যান্সার হয়েছে, কি ওই মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামির মতন হবে না তার পরিণতি? তাই তখন সায়ান্নের সেবাটা সুন্দর পরিপাটি করে দিয়ে বলছে জগন্নাথ, এই যে মঙ্গল আরতি পর্যন্তই তোমার সেবার অধিকার আমার আছে। এতদিনে যে সেবা করেছি সেই সেবায় যদি ত্রুটি বিচ্যুতি হয়েছে তো, না হলে আমার তোমার সেবা করতে করতে মৃত্যুদণ্ড হয় নাকি? ভগবানের সেবা করতে করতে কারো মৃত্যুদণ্ড হয়? তাহলে ভগবানের সেবা কেউ করবি? কথাগুলো বুঝে দেখেন। নিশ্চয় শুধু অপরাধ নয়, ঘোর অপরাধ তোমার এই সেবা করতে করতে আমার হয়েছে। কথাগুলো বোঝেন, ভক্তের আকুতি কি রকম, কাকও দোষ দিচ্ছে না, সে বলছে তোমার সেবা করতে করতে শুধু অপরাধ নয়, ঘোর অপরাধ আমার হয়েছে, যার জন্যে এই যে আমার মৃত্যু, তোমার সেবা করতে করতে মৃত্যু। ঠিক আছে, আমার আকুতি এই যে কালকে মৃত্যুর পূর্বেও যেন আমি তোমার সেবা করেই এই প্রাণ ত্যাগ করতে পারি। কেন বলছি? তুমি তোমার মহাবাক্যে বলেছেন, জং জং বাপি ভাবমতে জ্যোতি অন্তে কলে বরম তমে তমে বৈতি কৌন্তে ও সদা তৎ ভাবম ভাবিতা। ভগবদ গীতামৃতে ভগবানের মুখনিসৃত বাণী, যে যেমন ভাবিতে ভাবিতে দেহ ত্যাগ করবেন পরবর্তী জন্মে। হ্যাঁ, আমার এ জন্মে অপরাধ হয়েছে জানি, তার জন্য মৃত্যুদণ্ড। তো মরার পরেও যে দেহ পাবো সেই দেহেও যেন আমি আবার তোমার সেবক হিসেবে জন্মাতে পারি। তাহলে মৃত্যুর পূর্ব মুহূর্তেও যেন আমি তোমার সেবা করে যেতে পারি, তাহলে মরণটা হবে তোমার সেবা করেই। তাহলে মরার পরেও আমি তোমার সেবক হিসেবেই। কি প্রাণের আকুতি বল! এ কোন ভক্তির কথা! হ্যাঁ, তালিশা মহাপাত্র এইভাবে সমস্ত রাত ঘুমাননি সমস্ত রাত, শুধু জগন্নাথের কাছে এই মিনতি। ভোরবেলা মঙ্গল আরতির সময় হয়ে গেলে মঙ্গল আরতি হয়ে গেল। মহারাজ সৈন্য সামন্ত নিয়ে এসে উপস্থিত, কারণ মঙ্গল আরতির পরে, সূর্য উদয়ের পরে তার মৃত্যুদণ্ড। সৈন্য সামন্ত নিয়ে এসে উপস্থিত। তালিশা মহারাজ, হয়নি সেবা সম্পন্ন? হ্যাঁ, হয়ে গেছে। কথাগুলো বলছি। এবার দর্শনের জন্য রাজা ঠাকুর দর্শন, বিগ্রহ দর্শন, মন্দিরে প্রবেশ করেছেন, বিগ্রহ দর্শন করতেছেন, তো জগন্নাথের মাথার চুল দেখিচ্ছেন। রাজা দর্শন করছেন, জগন্নাথের মাথায় চুল। তালিশা মহাপাত্র কিছু জানে না, ওর চুল নিয়ে তো কোনো চিন্তা ভাবনা নাই। আর চিন্তা ভাবনা হলো মৃত্যু আমার জগন্নাথের চিন্তা করতে করতে, জগন্নাথের সেবা করতে করতে যেন মৃত্যু হয়, এটাই তার চেতনার মধ্যে। হ্যাঁ, এটাই তার চিন্তা চেতনা। এবার মহারাজ গর্ভমন্দিরে প্রবেশ করিয়ে দেখে জগন্নাথের মাথায় চুল। আরো খেপে গেলেন রাজা, বেটা ওই প্রাণ বাঁচাবার জন্য বুঝি এগুলো চুল লাগিয়ে দিয়েছে। হারামজাদা, হ্যাঁ বেটা, এই প্রাণ বাঁচাবার জন্য এগুলো কাজ করছিস? দাঁড়া, হ্যাঁ আসল চুল না নকল চুল
কারণ জগন্নাথের মাথায় তো চুল নাই। তখন গিয়ে এক গোছা চুল ধরলেন, মানে ওগুলো কৃত্রিম লাগিয়ে দেওয়া মানে করলেন না, তাই এক গোছা চুল ধরে যেই টান দিলেন অমনি চুলের থোপাটা শুদ্ধে উঠে আসলো, আর মাংস পর্যন্ত জগন্নাথের যেন মাথা থেকে উঠে আসলো। আর অমনি জগন্নাথের মাথা থেকে দর 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 করে রক্ত বয়ে পড়তে লাগলো। এবার মহারাজ তো আশ্চর্য হয়ে গেলেন, হাহাকার করে উঠলেন, ঠাকুর এ কি তোমার লীলা, এ কোন তোমার লীলা, এটা কোন তোমার লীলা? জ্ঞান অবধি পর্যন্ত দেখে আসছি জগন্নাথের মাথায় কোনো কেশ নেই, সেই প্রত্যয়ে আজকে আমি চুল দেখে আশ্চর্যান্বিত হয়ে আমি পরীক্ষা করছিলাম, কিন্তু জগন্নাথ আমার এই ভুল হয়ে গেছে।